নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। আমি চেয়েছি ভাঙন তো হচ্ছে, শামসেরগঞ্জের ভূগোল থেকে মুছে যাবে আস্তে আস্তে। আমি যেটা বলতে চেয়েছি কালকে এবং সরকারকেও যেটা বলেছি, যে ভাঙন যখন শুরু হয়ে গেল তারপরে বস্তা ফেলা কেন? আগুন যখন লেগে গেল তখন সেখানে শুকনো পাতা দিয়ে লাভ কি আছে? সে তো জ্বলবেই। ভাঙন যখন শুরু হয়ে গেল তখন সেখানে বালির বস্তা, মাটির বস্তা দিয়ে লাভ কি আছে? সেটা যখন শুকনো সময় তখন কেন করা হয় না? এক। দু নম্বর, যদি সরকার মনে করে, আমার দু তিনটে প্রস্তাব আছে, যদি সরকার মনে করে ভাঙন ঠেকানো যাবে না, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দায়িত্ব এটা, কেন্দ্র সাহায্য করবে আমরা জানি, রাজ্যের প্রাথমিক দায়িত্ব পরিকল্পনা করার দায়িত্ব রাজ্যের, ঠিক আছে? যদি তারা দেখলো যে কেন্দ্র সাহায্য করবে না, তারা বলছে কেন্দ্র সাহায্য করছে না, ভালো কথা। কেন্দ্র সাহায্য না করলেও 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সরকার বলছে পশ্চিমবঙ্গে 3 থেকে 3.5 লক্ষ কোটি টাকার বাজেট হয়, কয়েকশো কোটি টাকা মুর্শিদাবাদ মানুষকে দিলে অসুবিধা কি আছে? ভাঙনে প্লাবনে কয়েকশো কোটি টাকা খরচ হোক, ঘাটাল মাস্টার প্ল্যান, ডিভিসি দামোদর উপত্যকাতে যে বন্যা, মুর্শিদাবাদে যে ভাঙন, তার জন্য বিশেষ প্রকল্প বরাদ্দ করা হোক না, অসুবিধা কি আছে? আজকে ভাঙনে কি হয়, ঘর বাড়ি জমি সম্পত্তি সব ভোগে চলে যায়। এবার সরকার মনে করছে আমি 100 কোটি টাকা খরচা করে, বলছে তারা, তো 100 কোটি টাকা যদি খরচা করতেই হয় আর ভাঙন ঠেকার যদি নাই যায়, তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে কি, যেখানে জমি খালি পড়ে আছে সেই জমি কিনে সেখানে ছোট ছোট ঘর বাড়ি করে দিয়ে ভাঙন দুর্গত মানুষ যারা ঘর হারাবেই, গৃহহীন যারা হবে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা বুদ্ধিমানের কাজ। যদি মনে করি প্রকৃতির সঙ্গে পারলাম না লড়ে, পুনর্বাসনের তো ব্যবস্থা করা যেতে পারে, তার জন্য টাকার অভাব নেই। পশ্চিমবঙ্গ সরকার কমসে কম ভাঙন দুর্গত মানুষদের, তাদেরকে নতুন জায়গা কিনে তাদেরকে বসতি গৃহের নির্মাণ করে বসবাসের ব্যবস্থা করে দিক। 100 কোটি টাকা জলে যাবে সবাই জানছে। যদি 100 কোটি টাকা জলেই যায়, কোনো কাজ যদি নাই হয়, ভাঙন যদি সব চলে যায়, অথচ কাগজে কলমে দেখানো হবে যে 100 কোটি টাকা খরচা হলো, এই খরচাটা লোককে ধোকা দেওয়ার জন্য। এই ধোকা না দিয়ে সেই টাকায় জমি কিনে সেখানটায় বসতি স্থাপন করাটা বুদ্ধিমানের কাজ, এক। দু নম্বর, যে সমস্ত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে তাদের পরিবারের একটা করে মানুষকে ছোটখাটো চাকরির ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার করে দিক, এটা আমার দুটো দাবি। হ্যাঁ, আমি বলে এসেছি এখানটায়, আমরা প্রথমে বিডিও অফিস, এসডিও অফিস, মুর্শিদাবাদের ডিএম অফিস, তারপর আমরা কলকাতায় গিয়ে ধর্ণা অবস্থান করবো। আর কি করে চিকিৎসকদের গণহত্যার সম্ভব? এ তো করবে, এরকম অত্যাচার করলে কিন্তু বিপদ করবে সরকার। সরকার চাইছে যে ডাক্তারদেরকে ভিলেন বানাও, আর সমাজের ডাক্তার ভার্সেস সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষ বাঁধাও। এটা একটা বড় ভয়ঙ্কর খেলা খেলছে। এ খেলাতে কি হবে জানেন? প্রাইভেট যে নার্সিংহোম তাদের বাড়ান্ত হবে, আর সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকবে না। পশ্চিমবঙ্গের খোকাবাবু তারা চিকিৎসা করতে সিঙ্গাপুর যাবে, তারা চিকিৎসা করতে আমেরিকা যাবে, বাকি আমরা কোথায় যাব? ডাক্তারদের যে দাবি, সেই দাবি কি কোনোটা অন্যায় দাবি আছে? সিসিটিভি এতদিন বসানো হয়নি কেন? এ তো আন্দোলনের চাপে পড়ে সিসিটিভি বসছে। আন্দোলনের চাপ, কোর্টের চাপ, চাপে তুমি বাপ বলছো, বাপের পর তুমি সিসিটিভি বসাচ্ছ। এতদিন কেন বসাওনি সিসিটিভি? যদি তুমি সবকিছু ব্যবস্থা করো, তাহলে হাসপাতালের ডাক্তারদের উপরে হামলা হচ্ছে কেন? সুপ্রিম কোর্ট তো বলছে হামলা রুখতে হবে, ডাক্তারি করবে। আর পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে ডাক্তারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের সবকিছু অধিকারকে কেড়ে নেব, তাহলে ডাক্তাররা ডাক্তারি করবে না, তারাও তো ক্ষুব্ধ হবে। তখন যাবো কোথায় আমরা? এমনি হাসপাতালে ডাক্তার নেই, যেটুকু ডাক্তার আছে, যে সংখ্যার ডাক্তার আছে, তাদেরকে যদি দুশ্মন বানিয়ে দেওয়া যায়, তারা চলে আসবে হাসপাতালে। কি করবে? যারা চাকরি যদি ছেড়ে দেয়, কোথায় যাবো আমরা? কি অন্যায় হচ্ছে এটা! পুজোর মুখে অন্যায় করবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ধরতি সইবে না আপনার এই অত্যাচার, আপনি অত্যাচার করবেন না। আমি তো চাইবো যে স্পেশাল কোর্টের কাছে গিয়ে দরখাস্ত করতে। কোর্ট স্পেশাল হয় সব সময়, দরকার হলে বিচারকের বাড়ির সামনে গিয়ে আবেদন করুন। বিচারক যেখানে সেখানেই কোর্ট, বিচারক মানে সেটাই কোর্ট। সেই বিচারক কোর্টে থাকতে পারে, সেই বিচারক বাড়িতে থাকতে পারে, সেই বিচারক রোডে থাকতে পারে।
বিচারপতি যেখানে থাকবেন সেটাকেই বলা হয় কোর্ট, প্রধান বিচারপতি যেখানে সেখানেই কোর্ট, হাইকোর্টের বিচারপতি যেখানে সেখানেই কোর্ট। আমি বলবো ডাক্তারদের একটা অংশ তাদের উচিত এই মুহূর্তে বিচারকদের কাছে গিয়ে দরবার করা যে তাদের রাজনৈতিক করার অধিকারকে যাতে সুরক্ষিত করা হয়। কোর্ট সেখানে যেখানে বিচারক, তাদের ছুটি নেই। অতএব ডাক্তারদের প্রতি আমার একটা পরামর্শ যে পুলিশি এই সন্ত্রাসের বিরুদ্ধে খুব দ্রুত আপনারা কোর্টেরও সহযোগিতা নেওয়ার চেষ্টা করুন। সহযোগিতা এই সেন্সে আইনি সহযোগিতা যাকে বলে, যেটা আপনাদের পাওনা বলে আমরা মনে করি। মানুষের প্রথম ক্ষোভ হবে ডাক্তারদের উপরে, সবাই জানে এটা। আমার পরিবারে কেউ যদি বিপদ হয় প্রথম ক্ষোভ ডাক্তারের উপরে। কিন্তু আমাদের তো বুঝতে হবে যে ডাক্তার কি করবে। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দারে ডাক্তাররা বসে আছে, ওষুধ নেই, পরিকাঠামো নেই, ডাক্তার বসে আছে, সে কি করে বাঁচাবে? তাই উচিত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে মানুষকে সেন্সিটাইজ করা, মানুষকে বোঝানো যে আপনারা যেটা করতে চলেছেন সেটা ঠিক না। সেই প্রক্রিয়াটা এ বাংলায় হয় না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এরপরে ডাক্তাররা আরো উদাসীন হবে, ডাক্তাররা যেখানেই দেখবে অসুবিধা সেখানে চিকিৎসা করতে চাইবে না, তাতে মানুষের আরো বেশি বিপদ বাড়বে। তাহলে বল, হাসপাতাল তো ইট আছে, কাঠ আছে, বালি আছে, পাথর আছে, কিন্তু হাসপাতালে আর যেগুলো দরকার সেগুলো তো নেই। পশ্চিমবঙ্গে হাজার হাজার ডাক্তারের পদই খালি। যান সরকারি হাসপাতালের ডাক্তারের যে পদ, হাজার হাজার ডাক্তারি পদ খালি পড়ে আছে। পরিকাঠামো বলে কিছু নেই, ওষুধ বলে কিছু নেই, যন্ত্র বলে কিছু নেই, ইট কাঠ পাথরের বিল্ডিং আছে। সেই বিল্ডিংও চোনা পড়তে আরম্ভ করেছে, এত 2 নম্বর সব বিল্ডিং তৈরি হয়েছে। এবার ডাক্তারদের দোষ দিয়ে কি করবো আমরা? উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে, অর্থাৎ সরকারের ব্যর্থতা ডাক্তারের ব্যর্থতায় রূপান্তরিত করবার, পর্যবসিত করবার কোনো চেষ্টা না করাটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আর এই ডাক্তারদের উপর যে অত্যাচার হচ্ছে কলকাতায়, জেনে রাখবেন সমস্ত অত্যাচার করাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হ্যাঁ, ডাক্তারদের বিরুদ্ধে যে অত্যাচারটা শুরু করেছে কলকাতা পুলিশ, সেই অত্যাচারটা শুরু হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, আদেশে, পরিকল্পনায়। ডাক্তারদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার এক যুদ্ধ ঘোষণা করেছে, অঘোষিত যুদ্ধ ঘোষণা। সেটা হচ্ছে এই যে যেমন তেমন করে ডাক্তারদের আন্দোলন এবং ডাক্তারদের প্রতি মানুষের যে সমর্থন, এই দুটোকে ভেঙে চুরমার করে দিতে হবে। তার জন্য প্রথমে চেষ্টা ছিল ডাক্তারদেরকে ভিলেন বানানোর, ভিলেন বানাতে পারেনি। তারা ভেবেছিল সরকার যে ডাক্তারদের যারা সাধারণ পরিবারের ছেলে মেয়ে, তাদের দীর্ঘদিন আন্দোলন করবার দৃঢ়তা, হিম্মত, তাদের মানসিকতা থাকবে না। কিন্তু ডাক্তাররা প্রমাণ করে দিয়েছে যে তথাকথিত রাজনৈতিক আন্দোলন, যে রাজনৈতিক আন্দোলনে সাধারণত পার্টি বা ভোট বা মানুষের সমর্থন প্রয়োজন হয়ে পড়ে, আজকে তার বাইরে গিয়ে ডাক্তাররা এই পশ্চিমবঙ্গে এক নতুন ঘরানার জন্ম দিল। যে নতুন ঘরানার নাম হচ্ছে নাগরিক আন্দোলন। অন্যায়ের বিরুদ্ধে নাগরিক আন্দোলনের এক নয়া ঘরানার জন্ম দিল এই পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা। বাংলার মুখ্যমন্ত্রী তিনি সিঙ্গুরে অবস্থান করেছিলেন, আর সিঙ্গুরের মানুষ তার কাছে শিল্প চাইছেন, তিনি তাদের কাছে আর যাননি। বাংলার মানুষ এটাও দেখেছে মমতা ব্যানার্জি 26 দিন ধরে ধর্মতলে অনশন করেছিলেন, তারপরেও তিনি অনশনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল করতে পারেননি। বাংলার মানুষ দেখছে দেউচা পাচামিতে লক্ষ লোকের চাকরি দেওয়ার বিনিময়ে সেখানে বিস্ফোরণে সাধারণ মানুষের, আদিবাসীদের মৃত্যু হচ্ছে। তাই পশ্চিমবঙ্গ সরকার আজ তারা দেখতে পাচ্ছে যে পশ্চিমবঙ্গে সাধারণত বিরোধী আন্দোলনের ক্ষেত্রে একতরফা মনোপলি, অর্থাৎ একতরফা অধিকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়ে নিয়েছিল, অর্থাৎ বিরোধী রাজনীতির আন্দোলন ছিল মমতা ব্যানার্জির নিজস্ব পেটেন্ট, সেই পেটেন্ট আজকে হাতছাড়া। আন্দোলনে যে মমতা ব্যানার্জির পেটেন্ট, সেই পেটেন্ট আজকে হাতছাড়া হয়ে আজকে বাংলার ডাক্তার সমাজের কাছে, জুনিয়র ডাক্তার, তারা তাদের প্রমাণ করে দিল যে মমতা ব্যানার্জি সেদিনের যে আন্দোলন, তার পিছনে রাজনৈতিক ধান্দা ছিল, রাজনৈতিক স্বার্থ ছিল, রাজনৈতিক অভিপ্রায় ছিল। আর আজ জুনিয়র ডাক্তারদের আন্দোলন সর্বস্তরের মানুষকে রক্ষা করবার,
বাংলার নারী সমাজকে রক্ষা করার আন্দোলন। তাই দুই আন্দোলনের মধ্যে যে মৌলিক ফারাক মানুষের চোখে সেটা ধরা পড়ে যাচ্ছে। তাই মমতা ব্যানার্জির প্রতি যে আন্দোলনের তিনি প্রতীক, সেই তার যে ভাবমূর্তি সেটা ক্ষত বিক্ষত। তাই তাকে যেমন করে হোক এই আন্দোলনকে স্তব্ধ করো, রুখে দাও, ভেঙে দাও, ভিলেন বানিয়ে দাও, তার চেষ্টা তিনি করেই যাবেন। হ্যাঁ, হরিয়ানাতে আমরা যে ফল আশা করেছিলাম সেখানটা আমরা কিছুটা নিশ্চয়ই পিছিয়ে গেছি, কিছুটা হতাশার চেহারা আমাদের ফলাফলে প্রকাশ পাচ্ছে। আমার যেটা ধারণা দূর থেকে সেটা যে আমাদের কিছু স্ট্র্যাটেজিক ফেলিওর হয়েছে। অর্থাৎ বিজেপি কি করেছে, জাট ভার্সেস নন জাট, অর্থাৎ জাট মানুষ আর অজাট মানুষ, সেখানটা তো জাতপাতের রাজনীতি হয় হরিয়ানায়, সেখানে একটা বিজেপি সূক্ষ্ম কৌশলে তারা একটা সমর্থন আদায় করেছে। এক, দু নম্বর, বিজেপি পার্টি খুব পরিকল্পিতভাবে লোকাল লেভেলের সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়েছে। অর্থাৎ এক একটা বিধানসভা ধরে ধরে সেখানে কোন মুখটা জনপ্রিয় মুখ, কোন জাতের লোককে খাড়া করলে সেখানে ভোটের সম্ভাবনা, জেতার সম্ভাবনা বেশি, এই যে স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন, এই স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনে বিজেপি কিন্তু তারা অনেকটা এগিয়ে ছিল বলে আমার এখন মনে হচ্ছে। কিন্তু সাধারণ অর্থে সেখানে কিন্তু বিজেপির বিরুদ্ধে প্রচণ্ড পরিমাণে এবার মানুষের ক্ষোভ বিক্ষোভ আছড়ে পড়ার কথা ছিল। সেই জায়গাটা দাঁড়িয়ে ভোটের অঙ্কে আমরা এটা স্বীকার করি যে বিজেপির যে ইলেকট্রাল মেশিনারি, ভোট করার যে যন্ত্র, সেটা শক্তিশালী। এ বাংলায় যেমন তৃণমূল সে কিছু পারুক আর না পারুক, ভোট করার কৌশলে তারা আমাদের থেকে অনেক এগিয়ে, ঠিক তেমনিভাবে হরিয়ানাতেও ভোট করার কৌশলে বিজেপি আমাদের থেকে এগিয়ে বলেই এই রেজাল্টটা যেটা আশা করিনি সেটা দেখতে হচ্ছে। উল্টো দিকে জম্মু কাশ্মীরের মানুষ তারা বিজেপিকে প্রত্যাখ্যান করেছিল, স্বাভাবিক ছিল সেই প্রত্যাখ্যিত হওয়ার ব্যবস্থাটা। এই জম্মু কাশ্মীরকে রাজ্যের অধিকার দেওয়া হোক, স্টেট হুড দেওয়া হোক, এটা আমরা যেদিন থেকে 370 দ্বারা খারিজ হয়েছে সেদিন থেকে পার্লামেন্টের মধ্যে এই দাবি বারবার আমরা করেছি, আমি নিজেও করেছি অনেকবার এই দাবি। তো স্বাভাবিকভাবেই সেখানে ভোট হয়েছে, সেখানে সরকার হবে, সেখানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কমবে, এটা আশা করে আমরা সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি করেছিলাম। সেখানকার ভোটে বিজেপিকে মানুষ তাই প্রত্যাখ্যান করেছে। এটার মধ্যে দিয়ে মানুষ সেখানে প্রমাণ করে দিল যে বিজেপির যে প্রচেষ্টা, কেন্দ্রীয় সরকারের জম্মু কাশ্মীরের প্রতি তাদের যে মানসিকতা, সেই মানসিকতাকে, তাদের নীতিকে বিজেপির এই জম্মু কাশ্মীরে, বিশেষ করে কাশ্মীর উপত্যকায় মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।